হ্যালো 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 ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। তোমরা সবাই ভালো আছো? কেমন আছো তোমরা? আসসালামু আলাইকুম স্যার। ভালো স্যার, ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমাদের দোয়া আল্লাহর রহমতে। আমি আজকে তো তোমাদের সোহেল স্যার ক্লাস নিচ্ছে না, এটা আইডেন্টিফিকেশনের আলোচনা হয়ে গেছে তোমাদের জি, সাথে। স্যার। ওই যে তোমার হিয়ার, তারপরে বাইট মার্ক, তারপরে ট্রেস এভিডেন্স, তাই না? ট্রেস এভিডেন্স, লোকাল প্রিন্সিপাল, হ্যাঁ লোকার্স সাহেবের লোকার্স এক্সচেঞ্জ প্রিন্সিপাল। আচ্ছা, এখন আমরা, তোমরা বলছিলে কি ব্রেন ডেথের উপরে একটা আলোচনা করতে, তারপরে একটু সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, তাই না? জি এগুলো স্যার। একটু আলোচনা করার জন্য। আর হ্যাঁ, পরীক্ষার জন্য স্পেশালি যেটা আলোচনা হবে ক্লাসের সাথে সাথে আমরা বলে দিই, তারপর কিছু আমরা বলবো ইনশাআল্লাহ। তো যেহেতু তোমাদের পরীক্ষার ডেট দেওয়া হয়ে গেছে, কেমন 23 তারিখ 24 তারিখ মনে হয়, তাই না? যেহেতু তোমরা প্রস্তুতি নিবা, আল্লাহর রহমতে দরকার সেগুলো করবা। আর যাদের ডিউজ ক্লিয়ার ওগুলো সব ক্লিয়ার করে দিবা, তারপরে তোমরা রেডি হয়ে যাবা পরীক্ষার যুদ্ধক্ষেত্র, তাই না? পরীক্ষার জ্ঞানের কি বলে, এটা একটা পর্যায়, স্টেজ অফ পাসিং, কেমন? 23 তারিখ আর 24 তারিখ দুই দিনে স্যার সেম আইটেম গুলো নেওয়ার কথা বলছে। হ্যালো স্যার, শুনতেছেন? সেম আইটেম গুলা কি তোমাদের দুইটা ভাগ হবে, বুঝছো না? প্রথম 25 জন আর তারপরের 25 জন, প্রথম দিন 25 জন, তারপরের দিন আবার 25 জন, তাহলে কি হবে 50 জন হবে না, শেষ হয়ে যাবে। জি স্যার। বুঝছো তো? সেম আইটেম গুলোই। স্যার ওইটা না করে স্যার গতবারের মতো স্যার আইটেম গুলো ভাগ করে দিলে ভালো হয় না? আইটেম গুলা ভাগ করে দিলে তাও তোমার সোহেল স্যারের সাথে একটু আলাপ করে নিই আমরা, আইটেম কি কম কিভাবে গতবার যেভাবে আমরা করছিলাম কিরকম স্যার আইটেম ভাগ করে নিলে ভাগ করে গতবারের মতো। জি স্যার, মানে 23 তারিখ অর্ধেক আইটেম আর 24 তারিখ অর্ধেক। জি স্যার। তাইলে তো তোমার অর্ধেক অর্ধেক আইটেম করলে তাইলে তোমার কি হয়, 50 জন ডেইলি পরীক্ষা নেওয়া। জি স্যার। জি স্যার, গতবার মতো। আচ্ছা, গতবারের মতো, তাইলে তাও করা যায় ইনশাআল্লাহ। তাহলে আমরা জি অর্ধেক, স্যার, ওটা হলে একটু ভালো হয় স্যার। আচ্ছা ভালো হয়, তাহলে ঠিক আছে। তোমরা ওইভাবেই প্রস্তুতি নাও যে আইটেম গুলাকে 50% করো, কেমন? 50% প্রথম দিন, 50% সেকেন্ড ডে। তাহলে এটাকে যদি আমরা দেখি আইটেম আমাদের এখানে দেখা যাচ্ছে, আমাদের নাম্বার দিয়ে দিচ্ছি, তাই না? এখানে নাম্বার দেওয়া হয়ে গেছে আইটেমে। তো যাই হোক, এগুলো আমরা ভাগ করে যদি নেই তাহলে ভালো, তোমাদের জন্য যেহেতু সুবিধা, আমরাও মনে করবো যে এটা সুবিধা। আইটেম এখানে টোটাল আছে 5 থেকে 6, 10, 11, 14, 15, 16, 17, তাহলে 8টা আইটেম, কেমন? 8টা আইটেমের ভিতরে প্রথম 4টা 5, 6, 10, 11 প্রথম দিন, আর 14, 15, 16, 17 সেকেন্ড ডে। তাহলে 4টা 8টা হয়ে যায়, তাই না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ এটা সহজ হয়, সুন্দর হয়, আমরা সেটি করব গত পরীক্ষাটার মতোই ইনশাআল্লাহ তাআলা। তাহলে হোয়াট ইজ ডেফিনেশন অফ ডেথ, তারপরে ডেফিনেশন অফ ব্রেন ডেথ, কেমন? ডেথটা কি বলো দেখি একজনে। বেলাল, আফনান, হ্যাঁ বলো, হোয়াট ইজ ডেথ ডেফিনেশন, মেডিকেল লিগাল ডেফিনেশন অফ ডেথ। হ্যালো হ্যালো, শুনতেছি স্যার। শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, তোমরা মেডিকেল লিগাল ডেফিনেশন অফ ডেথটা বলো। Death is a permanent and irreversible cessation of functions of three interlinked vital systems of the body, namely the nervous system, circulatory and respiratory system, so called as tripod of life. ট্রাইপড অফ লাইফ মানে একটা ক্যামেরা যখন দিয়ে ছবি তোলে না ফটোগ্রাফাররা, ক্যামেরাটাকে স্টুডিওর ভিতরে বা বাইরে দেখো না, 3টা লাঠির উপরে দাঁড় করায় না ক্যামেরাটারে, ধরে রাখে ট্রাইপড। 3টা পড মানে পা, 3টা পায়ের উপরে, তো 3টা সিস্টেমের উপরে আমাদের শরীরের যে ডেথ ইয়েটা, 3টা ভাইটাল সিস্টেম যদি বন্ধ হয়ে যায় তাহলে মানুষ মারা যায়, কেমন?
এটা তোমরা এখন বুঝতে পেরেছো যে ডেফিনেশনটা একদম পারফেক্ট ডেফিনেশন, প্রথমত এটাই বলবা, কেমন? এখন আমরা যদি এতে চলে যাই, ব্রেন ডেথ, কেমন? ব্রেন ডেথের ডেফিনেশনটা কি তাহলে? ব্রেন ডেথটা মিনস পেশেন্ট ইজ ডেড, কেমন? ব্রেন ডেথ মানে পেশেন্ট ইজ ডেড, বুঝতে পারছো? Whether or not the function of some organ such as heartbeat is maintained by artificial means, কেমন? আর্টিফিশিয়াল মিনস করে হার্টবিটটা চলতেছে, কিন্তু ব্রেনের সম্পূর্ণ ফাংশনটা বন্ধ হয়ে গেছে, পেশেন্ট ইজ ডাইড, ব্রেন ডেড, কেমন? কিন্তু হার্ট চলতেছে, কেমন? আর্টিফিশিয়াল মিন দেওয়াতে তার হার্টের বিট হচ্ছে, and all functions of the brain must have permanently irreversibly ceased, কেমন? পার্মানেন্ট, হ্যাঁ ঠিক আছে, পার্মানেন্টলি এবং ইরিভার্সিবলি দি ব্রেন সিস্টেম, যেটা নার্ভাস সিস্টেম, সেটা কিন্তু সিজড মানে বন্ধ, স্টপড হয়ে গেছে, কেমন? মানে ব্রেন ডেথ হয়ে গেছে। কিন্তু ব্রেন ডেথ হলে কি হবে? তাকে আর্টিফিশিয়ালি এমন ভাবে ব্লাড সার্কুলেশনটাকে চালু রাখা হয়েছে যাতে করে হার্ট বিট হচ্ছে, কেমন? কিন্তু সেটাও তোমার ইট ইজ না কি বলে, ব্রেন অলরেডি নট ফাংশনিং, সো ব্রেন ডেথ, কেমন? ব্রেনের যদি সমস্ত ফাংশন বন্ধ হয়ে যায়, সিজড হয়ে যায়, তার মানে ব্রেন ডেথ। তো এখন তোমরা ব্রেন ডেথের টাইপস জানো, হোয়াট আর দ্য টাইপস অফ ব্রেন ডেথ, কেমন? আমরা যদি তোমাদেরকে আগের দিকে একটু খেয়াল করো তাহলে পরে, হোয়াট আর দ্য টাইপস অফ ব্রেন ডেথ? ব্রেন ডেথ কয় রকমের আছে? হ্যালো, জি স্যার, 3 ধরনের স্যার। 3 ধরনের। কর্টিক্যাল, 3 ধরনের, হ্যাঁ, কর্টিক্যাল, ব্রেন স্টেম, কর্টিক্যাল হোল অর ব্রেন। সেরিব্রাল, হ্যাঁ, কর্টিক্যাল অথবা সেরিব্রাল, কেমন? ডেথ, ব্রেন। আচ্ছা, আরেকটা হলো কি কর্টিক্যালের পরে? ব্রেন স্টেম ডেথ। ব্রেন স্টেম ডেথ। আর 3 নম্বরে হলো হোল ব্রেন ডেথ। হোল ব্রেন ডেথ। আচ্ছা, তাহলে এই 3 রকমের আমার ইয়েতে ক্লাসিফিকেশন আমরা পাই। এখন আমরা যেটা বলি প্রথম, যে কর্টিক্যাল অথবা সেরিব্রাল ডেথ। সেরিব্রাল ব্রেন ডেথের ডেফিনেশনটা একটু দেখান। brain death means the patient is dead whether or not the function of some organs such as heartbeat is maintained by artificial means. লিখছো? হ্যাঁ, লিখে ফেলো। Brain death means the patient is dead whether or not the function of some organ such as heartbeat is maintained by artificial means, কেমন? আর্টিফিশিয়াল মিন দিয়ে হার্টবিটটাকে রাখা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ফাংশন করতে পারে না। আর্টিফিশিয়াল মিন বন্ধ করে দিলে হার্ট বন্ধ হয়ে যাবে। তারপরে ব্রিদিংটা, সেটাও তোমার আর্টিফিশিয়ালি রাখা যায়, সেটাও আর্টিফিশিয়াল ভেন্টিলেশন বন্ধ করে দিলে ওইটাও বন্ধ হয়ে যাবে, কেমন? All functions of the brain must have permanently and irreversibly ceased. তার মানে ব্রেন ডেথ মানে হলো all the functions of the brain must have permanently and irreversibly ceased, কেমন? এটা ব্রেন ডেথ। ব্রেনের সব ফাংশন গুলো পার্মানেন্টলি বন্ধ হবে এবং ইররিভার্সিবল, এটা রিভার্সিবল হয়ে আবার জীবিত হবে না সেলগুলো, ইররিভার্সিবলি সিজড অর স্টপড ফাংশনিং, কেমন? সিজড। হ্যালো, লেখা হয়েছে? জি স্যার। Brain death means the patient is dead whether or not the function of some organ such as heartbeat is maintained by artificial means, or breathing may be, respiratory function may be maintained by artificial means, by ventilator. কিন্তু এখানে ব্রেন ডেথ অর্থই হলো যে all the functions of the brain, কেমন? must have permanently and irreversibly ceased, পার্মানেন্টলি বন্ধ হয়ে যাবে এবং ইররিভার্সিবলি বন্ধ হয়ে যাবে।
সেখানে তোমার রিফ্লেক্স কিছুই পাবে না। কেমন? তোমরা যদি টেস্ট করো, বিভিন্ন টেস্ট করো, তাহলে পরে সেখানে টেস্টগুলোতে অল উইল বি নেগেটিভ। কেমন? ব্রেনের যে রিফ্লেক্স গুলো, নার্ভাস সিস্টেমের রিফ্লেক্স গুলো সবগুলো কিন্তু তোমার, তারপরে ইইজি যদি করো মেশিন দিয়ে তার ব্রেনের ফাংশন, যে flag কোনো উঁচা নিচা নেই, একদম সোজা একটা লম্বা কর্টিক্যাল ব্রেন ডেথ বা সেরিব্রাল ব্রেন ডেথ অথবা পারসিস্টেন্ট state. কেমন? The brain stem remains intact. কর্টিক্যাল বা সেরিব্রাল অথবা স্টেট, এই ব্রেন ডেথটা যখন হয় তখন কিন্তু ওই যে 2 নম্বরটা যেটা ব্রেন স্টেম ডেথ, সেটা হয় না। কেমন? সেটা ঠিক থাকে বা সেরিব্রাল স্টেম ডেথ হচ্ছে। পরবর্তী সময় দেখা যাচ্ছে সেকেন্ড ওয়ান ব্রেন স্টেমটাও ডেথ হয়ে যাচ্ছে। তারপরে হোল ব্রেন দুইটা মিলে যদি, তাহলে 3 টাইপস অফ ব্রেন ডেথ তোমরা পাইলা, তাই না? কর্টিক্যাল অর সেরিব্রাল অর পারসিস্টেন্ট ভেজিটেটিভ স্টেট অফ ব্রেন স্টেম, হ্যাঁ ব্রেন ডেথ। আর 2 নম্বর হলো ব্রেন স্টেম ডেথ। 3 নম্বরে হোল ব্রেন ডেথ। ব্রেন ডেথ। কেমন? মানে টোটাল লস অফ সরকার করলেও সে শুনে না বা রেসপন্ড করে না। তোমার নাম কি, তোমার নাম কি, কোনো নামই বলবে না। তুমি কোথায়, ঠিক আছো কিনা, না ভালো আছো, আর ইউ ওকে, কিছুই বলবে না। কেমন? তার মানে স্যার ডিপ কমাতে চলে গেছে। অথবা তাকে চিমটি দিলা, তাকে কোনো রিফ্লেক্স, পিপল যে রিফ্লেক্স বা কানের মধ্যে গরম পানি যদি ঢেলে দাও বা ঠান্ডা পানি ঢেলে দাও, কোনো রেসপন্ড হবে না। কেমন?
হ্যালো হ্যালো Hello, sir. হ্যাঁ শুনে যাচ্ছে স্যার। হ্যাঁ শোনা যাচ্ছে, কানেকশন চলেই গেছিল, এরপরে এখন আবার ইন্টারনেট আসলো। আচ্ছা, যেমন ব্রেন স্টেম ডেথ, কেমন ব্রেন স্টেমটা, স্টেম অফ দি ব্রেন কেমন, সেরিব্রাম, যে ব্রেন স্টেমের ব্যাপারে যখন ইয়ে হয়, হোয়ার সেরিব্রাম মে বি ইনট্যাক্ট, দ্য কাট অফ ফাংশনালি বাই স্টেম লিশন, কেমন। আচ্ছা, আগে যেটা আমরা বলতেছিলাম যে ইয়েতে ব্রেন স্টেমের যেটা loss of vital functions that control respiration, তাই না? তো ascending reticular activating system, this brain stem's death may be produced by what are the causes, কি কি কারণে brain stem death হতে পারে, কেমন, কি কি কারণ, তিনটা কারণ এখানে বলবো, যে due to raised intracranial pressure, আরেকটা কজ হলো নাম্বার 2 cerebral edema, আরেকটা কজ হচ্ছে intracranial hemorrhage, এইসব কারণে ব্রেন স্টেম ডেথ হয়ে যায়। এখন ব্রেন স্টেম ডেথ কনসিস্ট অফ, কি হবে সেখানে, ব্রেন স্টেম যদি ডেথ হয় তাহলে সেখানে, হ্যালো হ্যালো আবার, Sir, শুনতেছি। আচ্ছা শুনতেছো, হ্যাঁ শুনতেছো এখন, হ্যালো, জি স্যার। আচ্ছা, ব্রেন স্টেম death consists of deep unconsciousness with no response to external stimuli or internal need, কেমন, এক্সটার্নাল স্টিমুলাই যতই দাও না কেন, কয়েকজন নাকি তার স্যার ওয়েটিং আছে স্যার, একটু অ্যাকসেপ্ট করতে হবে। ওয়েটিং ওয়েটিং আছে এখনো, আচ্ছা, দেয়ার ওয়াশ ইয়ার নিউজ পার্টিসিপেন্ট, তাই না, পার্টিসিপেন্ট ওয়েটিং করতেছে এদের, এখন ঢুকতেছে নাকি, ঢুকতেছে, ওয়েটিং একজন মাত্র, হ্যাঁ ওয়েটিং, হ্যালো, ঢুকছে নাকি, সে ঢুকতে পারছে, হ্যালো হ্যালো, জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা শোনা যাচ্ছে, হ্যাঁ তাহলে আমরা কন্টিনিউ করতে চাচ্ছি যে এই ব্রেন স্টেম ডেথ কনসিস্ট অফ ডিপ আনকনসিয়াসনেস, কেমন, সেখানে কি হবে, আনকনসিয়াসনেস হবে with no response to external stimuli, number 1, কেমন, অথবা ইন্টারনাল নিড, নাম্বার ব্রেন স্টেম ডেথ, বুঝতে পারবা যে দেয়ার উইল বি নো মুভমেন্টস অফ দি বডি, নো স্পন্টেনিয়াস ব্রিথিং, নো স্পন্টেনিয়াস, নিজে নিজে কোনো ব্রিথিং নিতেই পারবে না, কেমন, বাইলেটারাল, হ্যালো শোনা যায়, হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ তারপর নো মুভমেন্ট and no spontaneous breathing and cessation of spontaneous cardiac rhythm without assistance. It is মানে আর্টিফিশিয়াল ওই যে ইয়ে না ভেন্টিলেটর বা ওই আর্টিফিশিয়াল মিনস, এগুলো ছাড়া অটোমেটিক্যালি হার্ট কিছু চলবে না, কেমন, কিন্তু আর্টিফিশিয়ালি হার্ট চালানো যায়, ব্রিদিংটা আর্টিফিশিয়ালি ভেন্টিলেটর দিতে দেওয়া যায়, কিন্তু ব্রেনের ডেথ হয়ে গেলে অটোমেটিক্যালি ওই বাকি দুইটাও ফাংশন করতে পারে না, কিন্তু ফাংশন করে কখন, আর্টিফিশিয়াল মিনস দিয়ে, ভেন্টিলেটর দিয়ে তখন যখন রাখা হয়। এবং ব্রেন স্টেম ডেথে ইউ ক্যানট গেট এনি রিফ্লেক্স, কোনো রিফ্লেক্স ইউ উইল নট গেট, পাবা না, রিফ্লেক্স পাবে না, অল রিফ্লেক্স আর নেগেটিভ। এবং বাইলেটারাল ডাইলেটেশন ফিক্সেশন অফ পিউপিল, তুমি পিপল বা আইতে চেষ্টা করবা যে বাইলেটারাল ডাইলেটেড পিপল, বোথ সাইড ডাইলেটেড হবে, একটা ডাইলেটেড একটা কনস্টিটিউট তা না, বোথ পিপলস অফ দি ডেড ব্রেন ডেথ কি হবে, ডাইলেটেড হয়ে যাবে, কেমন, এবং ফিক্সেশন অফ দি পিপলটা ফিক্সড হয়ে যাবে, লাইট দিয়ে টর্চ লাইটে আলো দিলে এটা ছোট বড় কিছু রেসপন্ড হবে না। এবং যদি ইলেকট্রো কি বলে এনকেফালোগ্রাম বা ইইজি টেস্ট করো মেশিন দিয়ে, তাহলে কি হবে, ব্রেনের কোনো ওয়েভ পাওয়া যাবে না, ফ্ল্যাট আইসো ইলেকট্রিক ফ্ল্যাট একটা ইইজি পাওয়া যাবে, কেমন।
তো আমরা ব্রেন ডেথের এগুলো মনে রাখতে হবে। কেমন? দিস আর দি টেস্ট। নেক্সট আমরা যে বলতে যাচ্ছি কি ক্রাইটেরিয়া অফ ব্রেন ডেথ। কেমন ক্রাইটেরিয়া? মাস্ট বি ডিপ কমা উইদাউট ট্রিটেবল কজেস। কেমন? মাস্ট বি তোমার ডিপ কমাতে চলে যাবে। অনেক সময় দেখা যায় যে কেউ যদি এন্ডোক্রাইন ইমব্যালেন্স হয়, মেটাবলিক ইমব্যালেন্স হয়, অথবা ডিপ্রেশন ড্রাগ খায় বা হাইপোথার্মিয়া হয়, এইসব কারণে অনেক সময় তোমার ডিপ কমাতে চলে যেতে পারে। ক্রাইটেরিয়া অফ ব্রেন স্টেম ডেথ, ব্রেন ডেথ। ব্রেন ডেথ হলে তো তোমার ব্রেন ডেথে মাস্ট বি অন মেকানিক্যাল ভেন্টিলেশন, ইনক্লুড নিউরোমাস্কুলার ব্লকিং অর কোরারিক এজেন্ট। অনেক সময় ব্রেন ডেথ হয়ে গেলে ওই মেকানিক্যাল ভেন্টিলেশন দিয়ে ওই ইয়েতে রাখা যায়। কেমন? এতে কি বলে? লাইফ সাপোর্ট। কি বলা হয় না? লাইফ সাপোর্ট, তাই না? হ্যালো হ্যালো, শোনা যায়? জি স্যার। আচ্ছা, লাইফ সাপোর্ট দিয়ে রাখা যায় ব্রেন ডেথ হওয়ার পরে। তারপরে ডায়াগনস্টিক টেস্ট ফর ব্রেন স্টেম ডেথ মাস্ট বি ডান টু বি ডিটারমিন বাই 2 ডক্টরস। দুইজন ডাক্তার পরীক্ষা করবে। একজন ডাক্তার পরীক্ষা করে সে দেখবে যে ব্রেন ডেথ হয়ে গেছে, সে তার কনফিউশন থাকতে পারে, ভুল হতে পারে, সেজন্য আরেকজনকে রিকোয়েস্ট করবে যে তুমিও দেখো। তখন আরেকজন ডাক্তার এক্সামিন করবে। দুজনে যদি দেখে যে অল দ্য রিফ্লেক্স, অল দ্য রেসপন্স ইজ নেগেটিভ, কেমন? তাহলে পরে দেখা যায় মুভমেন্ট নাই, কোনো কিছু না, তাহলে শিওর হবে এটা ব্রেন ডেথ হয়ে গেছে বাই 2 ডক্টরস, এক্সামিনেশন বাই 2 ডক্টরস। কাজে তারপরে তোমার ডায়াগনোসিস অফ বেসিক প্যাথোলজি, অনেক সময় প্যাথোলজিক্যাল টেস্ট করা হয়। কেমন? এখন আমরা চেক লিস্ট অফ দ্য ডায়াগনস্টিক টেস্ট, দেয়ার রেজাল্ট, তোমার এগুলো যেগুলো রেজাল্ট পাওয়া যায় এগুলো সবগুলো টেস্ট শুড বি রিপিটেড অ্যাট লিস্ট ওয়ান্স। ডাক্তারদের অপিনিয়নটার উপরে বা ডাক্তার ডেথ হয়ে গেছে, শিওর ডেথ। এখন ডায়াগনস্টিক টেস্ট আমরা কি করতে পারি? মেইনলি আমরা যে উল্লেখ করবো কি, হোয়াট আর দ্য ডায়াগনোসিস ফর ব্রেন ডেথ। ব্রেন ডেথ হচ্ছে ডায়াগনোসিস কেমনে করবা? কেমন? হ্যালো হ্যালো, জি স্যার। ডায়াগনস্টিক জি টেস্ট স্যার। অফ ব্রেন স্টেম ডেথ। ব্রেন স্টেম ডেথে আমরা যদি ডায়াগনস্টিক টেস্টের কথা বলি, তাহলে তুমি অন্তত 4-5টা পয়েন্ট তো বলবা। কেমন? হাউ ইউ ক্যান ডায়াগনোস, you can make a diagnostic test for to become sure that the brain stem data প্রমাণটা কি, তুমি কিভাবে এটা ডকুমেন্ট পাইলা বা ডায়াগনস্টিক টেস্ট কেমন? নাম্বার 1 বলবা there will be বলবা ব্রেন স্টেম যতগুলো রিফ্লেক্স আছে সব রিফ্লেক্স will be absent। আর পিউপিলটাকে দেখবা আইতে ফিক্সড ডাইলেটেড মানে পিউপিল, কেমন? আনরিঅ্যাক্টিভ পিউপিলস। তারপরে কর্নিয়া রিফ্লেক্সটা অ্যাবসেন্ট। কেমন? আরেকটা টেস্ট 3 নম্বরে ভেস্টিবিউলো অকিউলার রিফ্লেক্স নেগেটিভ। এটা কিভাবে বুঝবা? ঠান্ডা পানি, বরফ পানি তুমি কানের ভিতরে ইন দ্য ইয়ার যদি ঢেলে দাও, তাহলে কোনো রেসপন্স করবে না, ও কোনো শব্দ করবে না, বডিও নড়বে না। কেমন? তাহলে এটা কি হবে? ভেস্টিবিউলো অকিউলার রিফ্লেক্সটা নেগেটিভ। তারপরে নো গ্যাগ রিফ্লেক্স। গ্যাগ রিফ্লেক্স কিভাবে করে? নাকের ভিতরে, মুখের ভিতরে ক্যাথেটার ঢুকাই দাও, কেমন? অথবা কোনো একটা কিছু ঢুকাই দাও, তাহলে পরে কোন রকমের করে রেসপন্স করবে না। কেমন? কোনো অস্বস্তিকর কোনো রিফ্লেক্স হবে না। তারপরে লাস্টলি তুমি কি করবা? আরেকটা টেস্ট করতে পারো, নো রেসপিরেটরি মুভমেন্ট অন ডিসকানেকশন ফ্রম ভেন্টিলেটর। যে ভেন্টিলেটর আর্টিফিশিয়ালি লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে, ঠিক আছে, বলে ঠিক আমরা লাইফ সাপোর্ট খুলে ফেলি। খুলে ফেলার পরে ইফ দ্যার ইজ নো ক্যাপাসিটি টু টেক ব্রিদিং, তার মানে ব্রেন ডেথ, ব্রেন স্টেম ডেথ হ্যাজ অকার্ড। কেমন? তাহলে টেস্টগুলো মনে থাকবে। কেমন? ইনশাআল্লাহ। হ্যালো হ্যালো জি স্যার, শোনাচ্ছে স্যার। হ্যালো, ওই আর কি। তাহলে মোটামুটি একটা আইডিয়া আজকে তো বলা হয়েছে, এরপরে আমরা একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম।
এই স্লাইড গুলো তো তোমরা দেখেছো যে it is well recognized that brain stem death is compatible with aspects of brain life. ব্রেন লাইফটা ব্রেন স্টেম এর মধ্যে লাস্টে যেখানে থাকে সেটাও যদি চলে যায় ওখান থেকে, তাই না, তাহলে তার লাইফের কোনো অস্তিত্ব শরীরে থাকলো না। ফর এক্সাম্পল নিউরোলজিক্যাল রেগুলেশন অফ হরমোনাল সিক্রেশন, এটাও রেগুলেশন হয় কেমন, হরমোনগুলোকে নিউরোলজিক্যাল রেগুলেশন, এবং ইলেকট্রো এনকেফালোগ্রাফিক অ্যাক্টিভিটি মানে ইইজি, কেমন, ইলেকট্রো এনকেফালো, ইইজি অর্থ কি, ইলেকট্রো এনকেফালোগ্রাফিক, কেমন, এই অ্যাক্টিভিটি যখন ইয়ে হয়ে যায়, ফ্ল্যাট একটা কার্ভ পাওয়া যায়, possibly it representing cortical function and commonly exists when the formal criteria for diagnosing the brain death has satisfied. এটা ওই ইইজিটা নেগেটিভ হয়ে যাবে। হোল ব্রেন ডেথ, হোল ব্রেন ডেথ আমরা কখন বলবো, পার্মানেন্ট সিজেশন অফ ফাংশন অফ দ্য সেরিব্রাম, সেরিবেলাম এন্ড ব্রেন স্টেম, সবগুলো যখন ডেথ হয়ে যায় তাহলে আমাদের এটা বলতে হবে হোল ব্রেন ডেথ, কেমন। হ্যালো, হোয়াট আর দ্য ফাংশনস অফ ব্রেন স্টেম, তোমরা তো জানো তাই না, মোটামুটি এগুলা বায়োলজিতে পড়ে আসছো, এগুলো আমার মনে হয় আর ডিটেইলে না যাই তোমরা। হ্যালো হ্যালো, Yes, sir. Yes, sir. শোনা যাচ্ছে। ব্রেন স্টেম কি কি ফাংশন করে, তাই না, প্রপারলি ফাংশনিং ব্রেন স্টেম ইজ এ প্রিকন্ডিশন of full consciousness, which enables the cerebral hemisphere to work in an integrated way. Full consciousness maintain করে ব্রেন স্টেম, যখন এটা ডিপ আনকনশিয়াস হয়ে যায় তার মানে হলো ব্রেন স্টেম ডেথ হয়ে গেছে, কেমন। নাম্বার 2 দেখো, if lesions in this part are associated with profound coma, এখানে কোনো লিশন হইলে profound coma বা আনকনশিয়াসনেসে চলে যাবে, আর কোনো রেসপন্ড করবে না। তারপরে অলসো রেসপন্সিবল ফর দ্য রেসপিরেটরি ড্রাইভ, এই যে শ্বাস ব্রিদিং যে নেয়, ব্রিদিং রেসপিরেটরি সেন্টারটাও তো ব্রেনের ভিতরে, তাই না, এটা যখন ডেথ হয়ে যায় তখন রেসপিরেটরি সেন্টারও ডেথ হয়ে যায়, কেমন। ফর দ্য মেনটেনেন্স অফ ব্লাড প্রেশার মেনটেনেন্স করে, সেটাও ব্রেনের কন্ট্রোলিং, কেমন। নাম্বার 5, অল মোটর আউটপুট ফ্রম দ্য ব্রেন, যে মুভমেন্ট অফ দি বডি, হাত পা নাড়াচাড়া করা, সবকিছু ট্রাভেল থ্রু দ্য ব্রেন স্টেম, ব্রেন স্টেম দিয়ে এগুলো সব তোমার ইয়ে হচ্ছে, ফাইবার গুলো যাচ্ছে বা সেন্স গুলো যাচ্ছে। নাম্বার 6, ভিশন, চোখ দিয়ে দেখা বা স্মেল, নাকে দিয়ে স্মেল, অল দ্য সেন্সরি ট্রাফিক, অল দ্য সেন্সরি যে ইয়েটা রয়ে গেছে আমাদের, সেটা হলো কি কামিং ইন টু দ্য ব্রেন অ্যারাইভস থ্রু দ্য ব্রেন স্টেম, ব্রেন স্টেম দিয়ে ব্রেনের বিভিন্ন জায়গায় এটা পৌঁছে যায়, কাজে ব্রেন স্টেম মারা গেলে সবই মরে যায়। ফাংশনস অফ ব্রেন স্টেম আরো আছে কি, রিফ্লেক্স, তাই না, মেডিয়েট দ্য ক্রেনিয়াল নার্ভ, রিফ্লেক্সটা ওখান দিয়ে পাস হয়, এবং ব্রেন স্টেম থাকে ড্যামেজ, ইটস ড্যামেজ টু দ্য ক্রেনিয়াল নার্ভস মে বি ডিউ টু ট্রমা, কাজে ক্রেনিয়াল নার্ভস গুলো যদি তোমার ড্যামেজ হয়ে যায়, তাইলে কেন ড্যামেজ হয়, ট্রমাতে, আঘাত বা সেরিব্রাল ইডিমাতে, অথবা হিমোরেজ, ইন্টারক্রেনিয়াল হিমোরেজ, অথবা হিপক্সিয়া, যে অক্সিজেন কম, তাই না, অথবা ইনফেকশন, পলিওমাইলাইটিস, তারপরে কি মেনিনজাইটিস, কত কিছু ইনফেকশনে অনেক সময় এগুলো ইয়ে হয়ে যায়, এবারে ড্যামেজ টু দ্য ক্রেনিয়াল নার্ভস। দ্য রেসপিরেটরি মোটর সিস্টেম ফেল করে, কেমন, ড্যামেজ টু দ্য অ্যাসেন্ডিং রেটিকুলার অ্যাক্টিভিটি সিস্টেম, এগুলোতে কি আলটিমেটলি লস অফ কনসিয়াসনেস হবে, তার কোনো হুশ জ্ঞান আর থাকবে না, পুরাপুরি কমাস, তারপরে ডেথ, কমার পরে তো ডেথ, তাই না, হায়ার সেন্টার্স রিভার্সিবলি ড্যামেজ হয়ে যায়, and that cause whole brain death. তাহলে ব্রেন ডেথে যেগুলো আমরা হার্ভার্ড ক্রাইটেরিয়ান যেটা আমরা বলছিলাম আগে বলে আলোচনা হয়ে গেল, ব্রেন ডেথে হার্ভার্ড ক্রাইটেরিয়ান ফর ডিটারমিনেশন অফ ব্রেন ডেথ, তাহলে আমরা এখানে আগে আলোচনা করে বললাম যে ইইজি হবে আইসো ইলেকট্রিক, কেমন, তারপরে রিভার্সিবল কমা থাকবে, আবার এগুলো একই জিনিস আসবে,
তোমার নো মুভমেন্ট এন্ড নো রিসেপ্টিবিলিটি, নো রেসপন্সিবিলিটি বা নো মুভমেন্ট, এগুলো সবই থাকবে অ্যাপনিয়া, টেম্পোরারি সিচুয়েশন অফ ব্রিদিং, কেমন, স্পেশালি ডিউরিং স্লিপ। তাহলে আমরা এগুলো হার্ভার্ড ক্রাইটেরিয়া ফর ডিটারমিনেশন অফ ব্রেন ডেথ। কেমন, ব্রেন ডেথের কেমন হয়েছে তুমি এগুলো বলবা, কেমন, ব্রেন ডেথ হয়েছে কিনা। তাহলে পরে এগুলো যদি তুমি মুভমেন্ট না পাও, তার রেসপন্স না পাও, ডিপ কমাতে পাও, রিভার্সিবল কমা এবং আইসোলেটিক ইজিটা, তারপরে তার কোনো রিসেপশন নাই, সেন্স নাই, কিছু নাই, তার মানে ব্রেন ডেথ হ্যাজ অকার্ড। কেমন, হ্যালো 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 Yes, sir. শোনা যাচ্ছে। হ্যালো। Yes, sir. শোনা যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা এখানে when two doctors, registered medical practitioner do test, তারা দুজনেই পরীক্ষা করবে twice with negative results, then patient is pronounced dead and death certificate can be issued. Brain death test must be performed by two medical practitioners. একজনে যদি ডিক্লেয়ার করে না হে ডে, তা হবে না, নট অ্যাকসেপ্টেবল বাই ল। আইনসঙ্গত ভাবে সেখানে পরীক্ষা করতে হবে দুজন ডাক্তারের। কেমন, কাজে আমরা এই জিনিসটাকে অবশ্যই মূল্যায়ন করতে হবে, বলতে হবে। হ্যালো, এই মহিউদ্দিন, মহিউদ্দিন এদিকে আসো, এদিকে আসো। না মানে ওইটারে আরেকটা, ওই লেকচারে আরেকটা এটা বের করবো, প্রথম থেকে চলে যাও লিস্টে দেখে আরেকটা, এই যে ডেটটা ভিতরে লেকচারের লিস্টটা ডেট কেটে দাও। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার। Yes, হ্যালো, sir. শোনা যাচ্ছে, স্যার। জি, স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সবাই ঢুকতে পারছে তো না? ঠিক আছে। হ্যালো, আমরা এখন যেমন ডেথ সার্টিফিকেট যেভাবে দেয়, কেমন, সেই ডেথ সার্টিফিকেটে তোমাদের প্র্যাকটিক্যাল খাতায় কতগুলো সার্টিফিকেট লিখতে হয়, কেমন, হাউ টু রাইট এ ডেথ সার্টিফিকেট, এবং এটার স্ট্যান্ডার্ড কতগুলো নিয়ম আছে, কেমন। তো তোমরা বলছিলা যেটা ডেথ সার্টিফিকেশনটা আমরা আবার করছিলাম পার্ট 1, পার্ট 2, তারপরে লিঙ্ক এবিসি, এরকম বিভিন্ন। এখানে সাধারণত এই তোমাদের প্র্যাকটিক্যাল খাতায় তোমরা যেভাবে ডেথ সার্টিফিকেট লিখবা, প্র্যাকটিক্যাল লাইফে ডাক্তার হিসেবে যখন মৃত্যুর সার্টিফিকেট দিবা, তখন কিন্তু এই নিয়মগুলো মেনে চলতে হবে, কেমন, প্র্যাকটিক্যাল আইডিয়া থাকতে হবে। হ্যালো হ্যালো, Yes, sir. শোনা যাচ্ছে, স্যার। হ্যাঁ, আমাদের এই ডেথ সার্টিফিকেট, কেমন, এখন ডেথ সার্টিফিকেট অনেক সময় আমাদের দেখা যায় এই হাসপাতালে একটা রোগী আসলো, সেটা চিকিৎসা করলা, তারপরে চিকিৎসা করার পরে মারা গেল, কেমন, তো তার তো ডেথ সার্টিফিকেট দিতে হবে, এক্সামিন করলা, তার ব্রেন ডেথ, ডেথ, সমস্ত ডেথ সিস্টেম, ট্রাইপড অফ লাইফ নাই, সবকিছু এখন দুজন ডাক্তার পরীক্ষা করলা, কেমন, পরীক্ষা করে অল দি ফাইন্ডিংস তোমরা পাইলা, নো রিফ্লেক্স, নো রেসপন্সিবিলিটি, সেন্স অফ রিসেপশন এন্ড পারসেপশন কিছুই নাই, এবং কোনো রিফ্লেক্স নাই, তার কোনো ইইজি ফ্ল্যাট, বিভিন্ন রকমের পরীক্ষা করে হার্টবিট নাই, ব্রিদিং নাই, সবকিছু পালস নাই, কেমন। তো ইত্যাদির পরে যখন শিওর হয়ে তোমরা ডেথ সার্টিফিকেট দিবা, তখন ওখানে হাসপাতালে সাধারণত কি থাকে,
ডেথের একটা রেজিস্টার্ড বই থাকে, কেমন? ডেথ রেজিস্ট্রেশন, ওই রোগীটার নাম ওই বইতে লিখতে হবে, ডেথ রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, কেমন? নাম্বার 1। তারপরে অ্যাডমিশন, যে কবে ভর্তি হয়েছিল এখানে জীবিত অবস্থায় এবং কবে মারা গেল। অ্যাডমিশন কবে নিয়েছিল? অত তারিখে, 7 দিন আগে। মারা গেল কবে? আজকে, কেমন? আজকের ডেটে হবে ডেথ রেজিস্ট্রেশন, আর আগের ডেট হবে অ্যাডমিশন টু দ্য হসপিটাল এত তারিখে, কেমন? তারপরে কোন ওয়ার্ডের কোন ইউনিট, এ ইউনিট না বি ইউনিট, বেড নাম্বার কত ছিল, তারপরে নাম কি ছিল, কেমন? সে মহিলা না পুরুষ, রোগীর নাম কি যে মারা গেছে, তারপরে তার ওয়াইফ হলে পরে তার হাজবেন্ডের নাম কি, অথবা মেয়ে হলে পরে তার বাবার নাম কি, বা পুরুষ হলে পরে তার বাবার নাম কি, ইত্যাদি। তার ঠিকানা, হ্যাঁ, অ্যাড্রেস, সে কোন জায়গায় তার বাসা ছিল, হাসপাতালে আসলে সাথে দেয়, এগুলো লেখে, রেকর্ড বইতে থাকে, যেহেতু অমুক জায়গা থেকে আসছে, বাসায় 16 শহর, অথবা বাসা হালি শহর, অথবা এখানে চান্দগাঁও, লেখে অ্যাড্রেসটা, কেমন? ডেট এন্ড টাইম অফ অ্যাডমিশন যেটা মেনশন করা থাকে ওগুলো উল্লেখ করতে হয়। ডেট এন্ড টাইম অফ ডেথ এটাও তোমার লিখতে হয়, কেমন? তারপরে ডায়াগনোসিস করতে হয়, একটা ডায়াগনোসিস ছিল, সে হাসপাতালে আসছে, তার কি কি অসুস্থতা ছিল, কি জন্য সে এখানে চিকিৎসার জন্য আসছে, কেমন? কজ অফ ডেথ পার্ট 1, পার্ট 2, দুইটা জিনিস থাকবে সার্টিফিকেট লিখতে গিয়ে, তোমরা লিখবা যে পার্ট নাম্বার 1 মনে করো 1 নম্বর দিলা যদি কন্ডিশন ডাইরেক্টলি লিডিং টু ডেথ, মনে করো ইসোফেজিয়াল ভ্যারিস, তার ইসোফেজিয়া গলা খেতে গেছিল, ওইখানে বিভিন্ন জায়গায় রোগ টোক ছিল, বিভিন্ন রকম ভ্যারিসেস, যেগুলো একটা সার্জিক্যাল প্রবলেম ছিল, ইসোফেজিয়াল ভ্যারিসেস, কেমন? তোমার সার্জারি করার সময় এগুলো শিখবা। মনে করো এটা লিডিং টু ডেথ হলো ইসোফেজিয়াল ভ্যারিস, কেমন? তারপরে কন্ডিশন লিডিং টু হাইপোভলিমিক শক, ইসোফেজিয়াল ভ্যারিস হওয়ার পরে তার হাইপোভলিমিক শক হয়েছিল, নাম্বার 2, এটা একটা কারণ তার ডেথের, কেমন? তারপরে কন্ডিশন লিডিং টু ভাইটাল অর্গান ফেলিওর, এবং এই দুইটা কারণে ভাইটাল অর্গান বলতে নার্ভাস সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, এগুলো ফেলিওর হয়েছে, ডেভেলপ করছে, কেমন? এটা পার্ট 2 হয়ে গেল, 3টা 1 2 3, কেমন? তারপরে পার্ট 2 তে গিয়ে আদার ডিজিজ, কার্ডিওভাস্কুলার ডিজিজ কন্ট্রিবিউটরি টু ডেথ। কার্ডিওভাস্কুলার ডিজিজ, রোগীটার একটা হার্ট হাইপারটেনশন ছিল, ব্লাড প্রেশার ছিল, কেমন? আনকন্ট্রোল, কাজে এটাও একটা লিডিং টু কন্ট্রিবিউটিং টু ডেথ, কন্ট্রিবিউটিং মানে এটাও ডেথের একটা সহায়ক ইয়ে হয়েছে। কাজে এই 3টা জিনিস করে তারপরে নেম অফ দ্য ডক্টর সে সাইন করবে, তারপরে তোমার ইত্যাদি, এবং সিগনেচার অফ দ্য পেশেন্ট, তো মৃত ব্যক্তি তো সাইন করতে পারবে না, তার একটা থাম্ব ইমপ্রেশন, থাম্ব কালি লাগায় একটা থাম্ব দিতে হয়, কেমন? চিহ্ন। এটা হলো ডেথ সার্টিফিকেট, প্র্যাকটিক্যাল খাতায় এইভাবে লিখতে হয়, কেমন? তোমরা আরো শিখতে পারবা, আশা করি ফলো করতে পারছো, নাকি বুঝতে পারছো তোমরা, নাকি বোঝো নাই? হ্যালো, স্যার বুঝছি স্যার। আচ্ছা, স্যার। হ্যাঁ, প্র্যাকটিক্যাল খাতায় 10টা এরকম প্র্যাকটিক্যাল জিনিস লিখবা তোমরা। সার্টিফিকেট, তোমার কি কি সার্টিফিকেট লিখতে হয় জানো? ডেথ সার্টিফিকেট ছাড়াও তোমাদেরকে আরো কয়েকটা সার্টিফিকেট, এজ এ ডাক্তার তোমাদের প্র্যাকটিসিং যখন চেম্বার করবা, হাসপাতালে ডিউটি করবা, তখন তোমার ফিটনেস সার্টিফিকেট আফটার মেডিকেল লিভ দিছিল, যে তার অসুস্থ, স্যার আমার একটা ইলনেস সার্টিফিকেট দেন, তার মেডিকেল সার্টিফিকেট দিলা যে সে ইল আছে, তার ছুটি দিলে এতদিন, কেমন? ওইটাও তোমার লেখার নিয়ম। তারপরে তোমার যখন ফিট হলো যে না অসুখ কমে গেছে, এখন ডিউটি, বার্থ সার্টিফিকেট, তারপরে বার্থ সার্টিফিকেট, হ্যাঁ গুড, থ্যাংক ইউ। তারপরে তোমার ইনজুরি রিপোর্ট, ইনজুরি সার্টিফিকেট, যেগুলো মারামারি করে আসছে, এই ইনজুরি গুলা কোন কোন জায়গায় ইনজুরি হয়েছে, এগুলো মেপে দেখবা, কতটুকু লম্বা, কতটুকু পাশে, কতটুকু ডেপথে, কেমন? ইত্যাদি, কোন কোন জায়গায় হয়েছে জানান, এগুলো সব ওই প্রফর্মা অনুযায়ী নেম অফ দ্য ইনজুরি, কেমন? এটা ব্রুইস নাকি অ্যাব্রেশন নাকি স্ক্র্যাচ অ্যাব্রেশন, তারপরে মেজারমেন্ট করবা দ্য ইনজুরি, কেমন? লেন্থ কত, ব্রেথ কত, তারপরে হোয়াট পার্ট অফ দ্য বডি ইনফ্লিক্টেড, কোন জায়গায় ইনজুরি হইলো, বাই হোয়াট কাইন্ড অফ উইপন, এটা কি নাইফ দিয়ে নাকি পিস্তল দিয়ে, কোনটা ইনজুরি হলো, নাকি বার্ন ইনজুরি, এজ অফ দ্য ইনজুরি, উইদিন 2 days 1 day নাকি 4 days, কতদিন আগে এই ইনজুরিটা হয়েছে মনে হয়, নেচার অফ দ্য ইনজুরিটা সিম্পল হার্ট নাকি গ্রিভাস হার্ট, কেমন? তারপরে তোমার রিমার্ক অ্যাজ এ ডক্টর, কাজে এগুলো সবগুলো নোট করে, আর অন্যান্য জেনারেল কন্ডিশন অফ দ্য ইনজুর্ড পেশেন্ট দেখবে, তার বিল কিরকম, হেলথ ভালো কিনা, তার পালস, রেসপিরেশন, হ্যাঁ না, এগুলো হলো তোমার ইনজুরি রিপোর্টে, যেগুলা ওই আমরা ওন্ডস এর ক্লাসিফিকেশন, তখন আমরা এগুলো আমরা পড়াবো, ব্লাড প্রেশার, টেম্পারেচার, তারপরে আইডেন্টিফাইং মার্ক, শরীরের মধ্যে 2টা মার্ক অন্তত লিখতে হয়, আইডেন্টিফিকেশন, কোনো মোল আছে, কোনো দাগ আছে, বা কোনো জায়গায় স্কার মার্ক আছে, এগুলো লিখতে হয়। অথবা তার জেনারেল এক্সামিনেশনে যেমন এনিমিয়া,
তারপরে তার দেখতে কেমন অ্যাংশাস কিনা, তারপরে তার বিভিন্ন জন্ডিস আছে কিনা, ক্লাবিং আছে কিনা, এডিমা আছে কিনা, সাইনোসিস আছে কিনা, নানান ধরনের ইয়েগুলো অনেক সব নোট করতে হয়। কেমন হার্টের অবস্থা কি, তাই না, লাংস ইত্যাদি সিস্টেম সব চেক করে এগুলো ইনজুরি রিপোর্ট লিখতে হয়। তারপরে তোমার ওই যে রেপ কেসের রিপোর্ট লিখতে হয় না, রেপ কেসের রিপোর্ট লিখতে হয়। তারপরে বয়স কত, এজ ডিটারমিনেশন সার্টিফিকেট লিখতে হয়। কেমন, তো Yes, sir. এরপরে অটোপসি রিপোর্ট লিখতে হয়, যেটা অটোপসি করে তোমরা শিখবা যে অটোপসি রিপোর্ট খাতা আছে আলাদা, সেই খাতায় 10টা কেস তোমরা লিখবা, এগুলো শিখতে হয় টু বিকাম এ গুড ডক্টর। এগুলো সব তোমার এক্সপার্ট হতে হবে ডক্টর হিসেবে। কেমন, এগুলোতে কোথাও বলো ভুল ত্রুটি না হয়, কারণ এক একটা ভুলের জন্য ডাক্তারের অনেক বদনাম হয়ে যায়। কেস টেস মোকাবেলা বিভিন্ন মামলা যখন কোর্টে যায় তখন উকিলদের প্রশ্ন, জাজের প্রশ্ন, এগুলো সব স্যাটিসফ্যাক্টরি রিপ্লাই দিতে হয়, কেমন বুঝাই দিতে হয় ওদেরকে। এরপর তো আছে, এরপরে পয়জনিং কেসে, আর্সেনিক পয়জনিং, অন্যান্য নানান অ্যাসিড পয়জনিং, বিভিন্ন পয়জনিং খেয়ে মানুষ মারা যায়, সেগুলো সম্পর্কে তোমরা যখন পড়াবো তোমাদেরকে তখন আর ডিটেইল তোমরা শুনতে পারবা আর শিখতে পারবা ইনশাআল্লাহ। তাহলে প্র্যাকটিক্যাল খাতার জন্য এরকম সার্টিফিকেট লেখার নিয়ম শিখতে হবে এবং লিখতে হবে। কেমন, আর পয়জনিং কতগুলো কেস লিখতে হবে প্র্যাকটিক্যাল খাতায়। আর আরেকটা খাতা হলো অটোপসি খাতা, সেখানে তোমার অটোপসি যখন করবা তখন কিন্তু অটোপসি কতগুলো লিখতে হবে। কেমন, তাহলে ডেথ সার্টিফিকেটটা ভেরি ইজি হোয়েন ইউ আন্ডারস্ট্যান্ড দ্য সিস্টেম। কেমন, তাহলে পরে এটা একদম সহজ হয়ে যাবে তোমার জন্য। তাহলে আমরা যেখানে দেখি যে ডেথ সার্টিফিকেটে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড থাকতে হবে, ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল মানে স্ট্যান্ডার্ড। মানে আমরা যেটা ডেথ সার্টিফিকেট ডাক্তাররা এখানে যা লিখবে, এই ডাক্তার যদি আমেরিকাতে তুমি যা চাকরি করো তুমি ওইখানেও এইভাবেই লিখবা, বাংলাদেশে যেভাবে লিখবা ওই বিদেশেও গিয়েও সেই একইভাবে লিখবা। কেমন, এটি হলো তোমার ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ রাইটিং এ সার্টিফিকেট। কেমন, ডেথ সার্টিফিকেট বিশেষ করে এটা একটা ইউনিফর্ম হতে হবে। হ্যালো হ্যালো হ্যালো, স্যার শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে। ভেরি গুড, হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে আমাদের যে সার্টিফিকেট গুলো আমরা আলোচনা করলাম, সেম এই জিনিসটা হলো উই আর ইউজিং দ্য ডেথ সার্টিফিকেট রিকমেন্ডেড বাই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, মানে যেটা WHO বলা হয়, তাই না, WHO, ডব্লিউ দিয়ে ওয়ার্ল্ড, তারপরে এইচ দিয়ে হেলথ, ও দিয়ে কি অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এই সমস্ত স্বাস্থ্যের বিষয়ে এটা পৃথিবীর সব এটা মেনে চলে এদের গাইডলাইন। কেমন, এখন করোনা ভাইরাসের উপলক্ষেও তাদের অনেক গাইডলাইন আছে, এইভাবে চলবেন, এইভাবে খাবেন, এইভাবে মাস্ক করবেন, এটা করবেন, সেটা করবেন, নানান ধরনের যা নির্দেশনা দেয় WHO। WHO এই ডেথ সার্টিফিকেটের ব্যাপারে যে স্ট্যান্ডার্ড দিয়েছে, উই হ্যাভ টু ফলো দ্যাট স্ট্যান্ডার্ড, যেটা আমরা আলোচনা করেছি অলরেডি। কেমন, হ্যালো, তাহলে ডেথ Yes, sir. মধ্যে দুইটা পার্ট আমরা বলছি। কেমন, পার্ট 1, পার্ট 2। পার্ট 1টা বলছি ডিলস উইথ ইমিডিয়েট কজ অফ ডেথ অথবা আন্ডারলাইং কজ অফ ডেথ। কেমন, ইমিডিয়েট কজ অফ ডেথটা কি, ইমিডিয়েট যেটা এখন যেটা কজ অফ ডেথে মারা গেল। আর পার্ট 2তে কি, ডিলস উইথ আদার সিগনিফিকেন্ট কন্ডিশনস অর ডিজিজ দ্যাট কন্ট্রিবিউট, মানে এটা সহায়তা করেছে আগের রোগগুলা, দ্য প্রসেস অফ ডেথ বাট ডিড নট লিড টু ডেথ। কেমন, আগেরও তার কিছু সমস্যা ছিল, ডিজিজ ছিল, যে ডিজিজের সাথে বর্তমান এই ডিজিজের বা এই সিচুয়েশনে তার ডেথ হয়ে গেল। কেমন, তাহলে দুইটা পার্ট তোমরা বুঝতে পারলা, ঠিক না? Yes, sir. It has two parts. আচ্ছা, তোমরা অ্যাবসেন্ট আর প্রেজেন্টের নাম্বারগুলো একটু দিতে পারবে এখন, আফনান আর বেলাল? স্যার পারবো স্যার। হ্যাঁ, আচ্ছা বলো।
হ্যালো, হ্যাঁ বলো, কে জি স্যার কে অ্যাবসেন্ট আমাদের আজকের? বলো, স্যার রোল রোল নাম্বার 6 কত? 6 রুল প্রত্যেকদিনই অ্যাবসেন্ট থাকে। রুল 6 এর পরে কোনটা? রোল 16 রুল 6, আবার স্যার রুল 6 এর পরে 16 16 মানে জি স্যার 16 হ্যাঁ 16 প্রথম হলো 6 মানে 6, জি স্যার জি তারপরে হলো 16 মানে তারপর 16, হচ্ছে জি স্যার 16 মানে তারপর 16, হচ্ছে তাই না? 29 তারপরে হচ্ছে জি স্যার 9, 29, 29 29, 29, জি স্যার হ্যাঁ 29। আমরা ইংলিশে তারপর বলি, হচ্ছে বাংলা 41 না হয়। হ্যাঁ 41 স্যার 41 41 41, হ্যাঁ জি স্যার 41, 41, ঠিক আছে। তারপর 43 আচ্ছা, আর কেউ আছে? 43 43, জি স্যার 43 হতে 43, 43 জি স্যার 43, তারপর হচ্ছে 47 47 হ্যাঁ 43, 47, জি স্যার এগুলো আচ্ছা, আর বাকি সব ঠিক আছে? জি আচ্ছা, স্যার আলহামদুলিল্লাহ। বাকিদের মধ্যে কয়েকজনের কারেন্ট গেছে এটা জানাইছে ও জানাইছে, ঠিক আছে, জানাইলে তো ওদের ডিফিকাল্টি আল্লাহ তাআলার রহমতে, আল্লাহর রহমত অনেক বড়। আমরা দোয়া করি যে কারেন্টের ডিফিকাল্টি না থাকে, ইন্টারনেট ডিফিকাল্টি না থাকে, আল্লাহ তাআলা, তাই না? হ্যাঁ, Yes, sir. সবসময় হবে। তাহলে আমরা দুইটা পার্ট অফ ডেথ সার্টিফিকেট আপনার খেয়াল রাখতে হবে। পার্ট 1 অফ দ্য ডেথ সার্টিফিকেট, অনলি ওয়ান কজ ইজ টু বি এন্টার্ড অন ইচ লাইন। কেমন? একটা লাইন, দুটা লাইন, তিনটা লাইন পর্যন্ত আমরা যেতে পারবো। কেমন? যেমন ইমিডিয়েট কজ অফ ডেথ ইজ রিপোর্টেড ইন লাইন 1. Mode of death such as respiratory failure, heart failure should not be mentioned. Only one cause of death should be mentioned in the first line. কেমন? যেমন আমরা প্রথম লাইনে কি বলতেছিলাম, যে কন্ডিশন ডাইরেক্টলি লিডিং টু ডেথ, ইসোফেজিয়াল ভ্যারিসেস। কেমন? ইসোফেজিয়াল ভ্যারিসেসে এটা হলো তোমার ফার্স্ট এই তোমার ইয়েটা কি বলে, ইমিডিয়েট কজ অফ ডেথ। কেমন? এটি হলো ইমিডিয়েট কজ অফ ইসোফেজিয়াল ভ্যারিস, ইসোফেগাসে ওখানে ভ্যারিস ফর্ম করছে। কেমন? সার্জিক্যাল প্রবলেম, কাজে এটা ইমিডিয়েট কজ অফ ডেথ। কেমন? তারপরে লাইন বি, if condition in line A was consequence of another condition, then this condition is recorded in line B. আরেকটা লাইন যদি, ওটা যদি আরো কিছু সাপোর্টিং লাইন থাকে, then condition leading to hypovolemic shock, esophageal varices there was hypovolemic shock. কেমন? another cause, কেমন? related. আবার দেখা যায় তোমার লাইন সি, here আচ্ছা antecedent বা previous preceding বা pre-existing cause of death should be recorded. যেমন condition leading to vital organ failure, এখন ওখানে কি হয়েছে? ভাইটাল অর্গান ফেলিউর হয়ে গেছে। কেমন? esophageal varis, hypovolemic shock, নাম্বার 2 লাইন, প্রথম লাইনটা হলো পেশেন্ট died due to esophageal varices. কেমন? তারপরে নাম্বার 2, he developed the hypovolemic shock, 2 নম্বর লাইন। লাইন নাম্বার 3, কেমন? যেমন the patient, or vital organ failure, there was failure of vital organs, when cardiovascular system, heart, breathing and nervous system, এগুলো সব ভাইটাল অর্গান গুলো ফেলিউর হয়ে গেছে। কেমন? তাহলে 3টা লাইন তুমি লিখতে পারো প্রথম পার্টে, পার্ট 1। ঠিক আছে না? এটা আমরা আলোচনা করলাম না একটু আগে? Yes, sir. হ্যাঁ, এটা হলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ ডেথ সার্টিফিকেট। তাহলে কজ অফ ডেথ বলতে তোমরা কি বুঝো, এটা আলোচনা করার দরকার আছে আবার। ইমিডিয়েট কজ বলতে কি বুঝো? হ্যাঁ, কজ অফ ডেথ, হোয়াট ডু ইউ মিন বাই কজ অফ ডেথ? কজ অফ ডেথ মানে হচ্ছে দ্য ডিজিজ অথবা দ্য ইনজুরি রেসপন্সিবল ফর স্টার্টিং দ্য চেইন অফ ইভেন্টস, brief or prolonged events that produces death,
ডেথ হওয়ার যে কারণ, যে রোগটা হয়েছে যার কারণে ডেথ হলো, অথবা যে ইনজুরি হলো, এটা আরম গানশট ইনজুরি নাকি অন্য কোনো ইনজুরির কারণে তার ডেথ হলো, সেই জন্য রেফার করা। কজ অফ ডেথ মে বি ডিভাইডেড ইনটু ইমিডিয়েট কজ অফ ডেথ, আন্ডারলাইং অর বেসিক অর অ্যান্টিসিডেন্ট কজ অফ ডেথ এন্ড কন্ট্রিবিউটরি কজ অফ ডেথ। এটা আমরা সার্টিফিকেটে এইভাবে ক্রম একটা পর একটা লিখেছি। কেমন কজ অফ ডেথ লেখা হয়েছে কি, যে ইসোফেজিয়াল ভেরিসের জন্য মারা গেছে। ইসোফেজিয়াল ভেরিসের জন্য আন্ডারলাইং বেসিক এন্ড কজ অফ ডেথ আরেকটা জিনিস কি, যে hypovolemic shock. শাওক কেন ডেভেলপ করলো, এরপর সাথে যোগ হয়েছে কি, যোগ হয়েছে তার হাই ব্লাড প্রেশার ছিল, মানে কার্ডিওভাস্কুলার সিস্টেমের ইয়ে ছিল, আনকন্ট্রোল ব্লাড প্রেশার ছিল। এইটা তোমার কন্ট্রিবিউটরি কজ অফ ডেথ। তাহলে এইটা তিনটা, একটা পার্টের মধ্যে তিনটা জিনিস এসে যাচ্ছে। কেমন? জি স্যার। এরপরে আমরা দেখতে পাই কি, যে মনে করে ইমিডিয়েট কজ অফ ডেথ, ইট ইজ দ্য ইমিডিয়েট অর টার্মিনাল ইভেন্ট লিডিং টু ডেথ। আর যেমন ইসোফেজিয়াল ভেরিস এটা টার্মিনাল ইভেন্ট, ইমিডিয়েটলি এটা তার বন্ধ হয়ে গেছে তার ইয়েটা, ইসোফেগাস বা ওর আশেপাশে। আন্ডারলাইং অর বেসিক অ্যান্টিসিডেন্ট কজ অফ ডেথ, এটা কি রেফার্স টু প্যাথোলজিক্যাল প্রসেস অথবা ইনজুরি রেসপন্সিবল ফর ডেথ। Thus, it is a disease or injury that has initiated the train of morbid events leading directly to death, or is the circumstances of the accident or violence that produced fatal injury. Contributing cause of death মানে কি, refers to pathological process, মানে করে blood pressure uncontrolled, কাজে এটা একটা contributory cause of death। প্যাথোলজিক্যাল প্রসেস অনেক চেঞ্জ হয়েছে তার শরীরে, বিভিন্ন জায়গায় কোলেস্ট্রল বাড়ছে, বিভিন্ন ব্লাড ভেসেল ঠিক হয়েছে, বিভিন্ন রকমের প্রবলেম হতে পারে, তাই না? প্যাথোলজিক্যাল প্রসেস ইনভলভড in and complicating or contributing to the death process but does not directly cause the death। কেমন? তাহলে এগুলো একটা মিনিং আর কি, যে আমরা কন্ট্রিবিউটিং কজ বলতে কি বুঝলাম, আন্ডারলাইং কজ বলতে কি বুঝলাম, ইমিডিয়েট কজ অফ ডেথ বলতে কি বুঝলাম। কেমন? এগুলো একটা আইডিয়া। অ্যাজ এ ডক্টর you must have a clear understanding, ক্লিয়ার, ভালোভাবে বুঝছো কিনা। কেমন? এভাবে বুঝলে তুমি ডেথ সার্টিফিকেট লিখতে একদম ইজিলি তুমি পারবা লিখতে, ইনশাআল্লাহ। হোয়াট ইউ মিন বাই মেকানিজম অফ ডেথ? মেকানিজম অফ ডেথ বলতে আমরা কি বুঝি? এটা বলতে বুঝি দ্য ফিজিওলজিক্যাল ডিস্টারবেন্স অথবা বায়োকেমিক্যাল ডিস্টারবেন্স প্রডিউসড বাই কজ অফ ডেথ। স্যার ওয়েটিং আছে, অ্যাকসেপ্ট করতে হবে। ওয়েটিং আছে, অ্যাকসেপ্ট করতে হবে। ইয়েস, ওয়েটিং এ। ও আচ্ছা, ওয়েটিং আছে। জি স্যার। দেখতেছি, আচ্ছা দেখতেছি এখানে। হ্যাঁ, অ্যাডমিট অল দিয়ে দিতে হবে। অ্যাডমিট অল, অ্যাডমিট অল দিয়ে দিলাম। কেমন? অ্যাডমিট অল। ঢুকছে? হ্যালো? জি স্যার। হ্যাঁ, ঠিক আছে, ঢুকে গেছে, আলহামদুলিল্লাহ। তোমাদের পড়াইতে গিয়ে ল্যাপটপে কম্পিউটার কিছু কিছু আমাদের জ্ঞান শিখতেছি আমরা, মহিউদ্দিন থেকে একটু শিখতেছি, এর থেকে ওখান থেকে, বুঝে না? এটা আল্লাহ রহমত, নিয়ামত। এই অনলাইন ক্লাস না থাকলে তোমরাও ঘুমাইতা, লেখাপড়া হইতো না, আমরাও ঘুমাইতাম, কোনো কাজ থাকতো না, বুঝছো না? আল্লাহ তাআলা নিয়ামত দিছে, এটা বলো আলহামদুলিল্লাহ। we are utilizing our time in the best way, তাই না? Yes, হ্যালো? sir. Yes sir. সব জুমের কারণে স্যার। এটা আল্লাহ তাআলার এক্স্যাক্টলি। কোন আয়াতটা আছে বলতো, এই যে লেখাপড়া, জ্ঞান অর্জন করা, স্টাডি করা, এই আয়াতটা বলো দেখি। বেলাল, আফনান, কে বলতে পারে? তারপর আরেকটা মেয়ে জানি কি ওদিন ফোন করলো আমার, তার পার্সেন্টেজ জন্য কি, কাউসার খানম ফোন করছিল না, যে পার্সেন্টেজ কমে গেছিল। ও কিন্তু রেগুলার ছিল আমাদের ক্লাসে। হ্যালো, হ্যাঁ বলো। এটা আমাদের জ্ঞান অর্জনের কাজটা কিন্তু ইবাদত, তাই না? হ্যালো, কোরআন শরীফ প্রথম কোন আয়াতটা নাযিল হয়েছিল সেটা বলো। ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলতে হয়, এটা বলা লাগে। বিসমিল্লাহির মাশাআল্লাহ, এই তো বেল রাহমানির মনে রাখছে, দেখছো? হ্যাঁ, তুমি মনে রাখছো। তাইলে আমার দুইটাই বলতে হবে। প্রথম বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। দুইটা আঙ্গুল ভিক্টরি, তাহলে তুমি জয়, তোমার সফলতা। তারপরে আল্লাহ তাআলার কথা বলবা সম্মানের সাথে,
তখন বলবা যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আর তুমি যদি আল্লাহকে সম্মান করতে না জানো তাহলে তো ওই কোরআন শরীফে বলা হয়েছে না যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা কদরুল্লাহি হাক্কা কদরিহি। হে আল্লাহ, আপনাকে যেভাবে সম্মান করা উচিত ছিল আমরা তো আল্লাহ সুবহানাহু আপনাকে সেই সম্মান দিতে পারি নাই বা দিতে ব্যর্থ হয়েছি। কেমন আমাদের অনেক মৌলভী সাহেবরা বড় বড় আলেম নামে যারা আছে মাওলানা বলে, আসলে সবগুলো কিন্তু আব্দুল মাওলানা। কারণ কি জানো, মাওলানা অর্থ হলো প্রোটেক্টর বা রক্ষাকারী, এবং কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, নিজকে পরিচয় দিয়েছেন আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। হে আল্লাহ, আপনি আমাদের রক্ষাকারী, তাই না? মানুষ রক্ষাকারী তো মানুষ না, মানুষের রক্ষাকারী কে? আল্লাহ তাআলা। তাহলে আমার দেশে ব্রিটিশরা এই টাইটেল দিয়ে গেছে, টাইটেল পাস করলেই সবাই বলে মাওলানা। তাহলে এটা হলো শিরক, মানে বড় গুনার ভিতরে একটা। কেমন হিন্দুরা যেমন শিরকের ভিতরে আছে 33 কোটি দেবতা, খ্রিস্টানরা যেমন শিরকের ভিতরে আছে ওয়াইফ অফ গড, সন অফ গড, এটা মানে কি শিরক, পার্টনারশিপ টু অলমাইটি আল্লাহ, তাই না? তারপরে ইহুদিরা শিরকের ভিতরে আছে, সেটা কিভাবে? উজাইর ইজ দ্য সন অফ গড ইহুদিরা বলে। তাইলে কোন ধর্মই শিরক মুক্ত নাই, শুধু ইসলাম ধর্ম, আল্লাহ একজন। তাইলে আনতা মাওলানা, তা আমরা কি আল্লাহ তাআলার সাথে শিরক করে ফেললাম না? যে আল্লাহ তাআলা একজন মাওলানা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছে আরেক মাওলানা, তারপরে টাইটেল পাস করছে সবাই মাওলানা, তাহলে মাওলানা অনেক মাওলানা হয়ে গেল। তাহলে এটা শিরক হলো না? কি বলো? অবশ্যই স্যার। হ্যালো, হ্যাঁ, আমরা তো আমাদের দেশে যে দরুদ শরীফ পড়ে, এই দরুদ শরীফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায় নাই, এবং এটা সৌদি আরবে মক্কা মদিনা কোথাও এই দরুদ শরীফ কেউ শুনেও না এবং পড়েও না। আমরা বলি কি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলি মাওলানা। তাহলে কি হলো? শিরক হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মাওলানা নন। এবং রাসূল সাল্লাল্লাহু ইয়েস স্যার। আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন কি আনা আব্দুল্লাহি ওয়া রাসূল, বুখারী শরীফ বলো, মুসলিম শরীফ দেখবা, বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনি আনা আব্দুল্লাহ, মানে আমি আল্লাহর বান্দা। আব্দ, আব্দ মানে ইবাদত করে। আল্লাহ তাআলা আব্দুহু ওয়া রাসূল, এবং আল্লাহ রাসূল, প্রেরিত মেসেঞ্জার বা প্রফেট। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে মাওলানা বলছেন? বলেন নাই। উহুদের যুদ্ধে যখন রাসূল সারাদিন যুদ্ধ হইলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দার মোবারক শহীদ হলো, দাঁত পড়ে গেল, তাই না? তাকে পাহারা দেওয়ার জন্য 13 জন সাহাবী হযরত আলীর নেতৃত্বে আল্লাহ তাআলা রক্ষা করলেন। এবং সেটা এখানে কাফেররা সন্ধ্যার পরে যখন বলতেছে, মুহাম্মদ তোমাকে আমরা খুন করেছি, জীবিত থাকলে শব্দ করো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে চুপ করে থাকো, কেউ কিছু শব্দ করবা না। তাই বলছে আবু বকর, ওমর, ওসমান, আলী, তোমাদেরকে আমরা খুন করেছি, জীবিত থাকলে চিৎকার করে শব্দ করো। তখন সব চুপ করে থাকো। তখন ওরা চুপ করে ছিল সবাই, সাহাবীরা কোনো কথা বলে নাই, আল্লাহ রসুলের নির্দেশ। তখন ওরা মিছিল করে মক্কার দিকে চলে যাচ্ছে মদিনার থেকে, বলতেছে জয় লাত মানত উজ্জা, বিভিন্ন 360টা মূর্তি, পরে বড় বড় লিডার মূর্তি আছে না, লাত মানত উজ্জা, জয় লাত জয়, জয়ের মানতের জয়, জয় উজ্জার জয় করতে করতে যাচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন জানো? বললেন যে আল্লাহু মাওলানা, আল্লাহ হলেন আমাদের মাওলানা বা রক্ষাকারী, লা মাওলানা লাহুম, কিন্তু ওই কাফেরদের কোনো রক্ষাকারী নাই। হ্যালো, ইয়েস স্যার। সূরা মুহাম্মাদেও আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা মাওলানা, সূরা বাকারাতে বলছেন আল্লাহ তাআলাই রক্ষাকারী বা মাওলানা। কেমন? কিন্তু আমাদের দেশের লোক আরবিও জানে না, এইসব জ্ঞানও নাই, ফলে মাদ্রাসা থেকে টাইটেল পাস করলে লেখে মাওলানা। তাইলে মাওলানা স্যার, মাওলানা হ্যাঁ বলো, সবগুলো হবে স্যার আমি আব্দুল মাওলানা, প্রেজেন্ট তাই না? ছিলাম স্যার। তুমি প্রেজেন্ট ছিলা? কত নম্বর রুল বলো? স্যার 41, কারেন্ট চলে তোমার রুল গেছিল নম্বর কত? মাঝখানে, তাই প্রেজেন্টটা দিতে পারিনি। ওরে বাবা, 41 তাহলে আচ্ছা, তোমাকে এখনই প্রেজেন্ট দিয়ে দিলাম। কেমন? জি স্যার। থ্যাংক ইউ। এরকম জানাই, তুমি হয়তো আচ্ছা আমাকে স্যার। জানাইবা, অথবা আফনান আছে তোমার বাইরে বেড়ার আছে, একজনকে জানাইলেই হলো। ওরা যদি না জানে তাহলে তো ওদেরও ভুল, তোমারও ভুল, আর আমারও ভুল। কেমন? আচ্ছা আর স্যার। মানুষ তো ভুলের মধ্যেই আছে, মানুষকে ভুলের মধ্যে নেওয়ার জন্য, দোজখে নেওয়ার জন্য, তাই না? জি স্যার। আচ্ছা, তাইলে আমাদের যে আলোচনা ছিল মেকানিজম অফ ডেথ, কেমন? ডেথের ভিতরে শুরু হইলে প্রক্রিয়া শুরুর ভিতরে অনেক পরিবর্তন হয় না, ফিজিওলজিক্যাল বায়োকেমিক্যাল ডিস্টারবেন্স হয়, প্রডিউসড বাই কজ অফ ডেথ। কেমন? এগুলো প্রডিউসড বাই কজ অফ ডেথ। আবার ডেথ চ্যাপ্টার তো অনেক বড়, যেহেতু আন্ডার গ্রাজুয়েট লেভেলে এত বেশি ডিটেইল তো আর কিছু বলার নাই, কারণ মৃত্যু থেকে কেউ রেহাই পায় না এবং কেউ রেহাই পাবেও না। কেমন?
What is the importance of death certificate? বলতে পারবা? Death certificate importance কি? Hello? Hello? Sir, it was, sir, to know the actual cause of death Exactly. Very good. Cause of death টা জানা। for legal purpose, Yes, for legal purpose. for Okay. data and vital statistics, Okay. for relative to know the actual cause of that বলছি, হ্যাঁ। for compensation and insurance purpose. Yes. Very good. তাহলে ইম্পর্টেন্স অফ ডেথ সার্টিফিকেট তুমি অনেকগুলো পয়েন্ট বললা। ডেথ অফ এ পারসন ইজ সার্টিফাইড, যে সেই লোকটা মারা গেছে এটা একটা প্রমাণ, কেমন তথ্য প্রমাণ। আর নো দ্য কজ অফ ডেথ, যদি তোমার প্রমাণ যদি না থাকে তাহলে সম্পত্তির অধিকার দাবি করা তো যায় না, যে ওই বাবা মারা গেছে, তাহলে প্রমাণ কি? প্রমাণই নাই, তাহলে পাবা না। তো অথবা অমুকে মারা গেছে, তার সম্পত্তির হক ছিল, তার ছেলেপেলেরা দাবি করবে। অথবা যে কেউ না, উনি তো মরে নাই, তো তুমি এখন আসছো কেন? তাহলে এটা প্রমাণ দরকার, তাই না? কজ অফ ডেথ জানা যায়, টাইম অফ ডেথ জানা যায়, হোয়েন দি পারসন ডাইড, কেমন? ম্যানার অফ ডেথ কেমন, সেটাও জানা যায়। মোড অফ ডেথ জানা যায়। এরপরে তোমার প্রেগনেন্সি ছিল কিনা, মহিলা যে মারা গেল সে প্রেগনেন্ট ছিল নাকি প্রেগনেন্সি ওয়াজ দ্য কজ অফ ডেথ, কেমন? কি কারণে মারা গেল, ইজ ইট রিলেটেড উইথ প্রেগনেন্সি অর নট, কেমন? অনেকে ইলিগাল প্রেগনেন্সিতে আত্মহত্যা করে, সুইসাইড করে। অনেকে আছে যে অনেকে হোমিসাইড করে, যে ইলিগাল বাচ্চা হয়েছে তাকে মেরে ফেলো, কেমন? আগে এরকম ছিল। তারপরে সে কি ডেলিভারি করেছে কিনা, হোয়াট ওয়াজ দ্য কজ অফ ডেথ ডিউরিং ডেলিভারি, মানে ইন্তেকাল হয়েছে কিনা, ইত্যাদি জানা যায় সার্টিফিকেটের ভিতর থেকে। আর আদার সিগনিফিকেন্ট কন্ডিশনস তা সেটাও জানা যায়। এরপরে তোমার রেজিস্ট্রেশন, তো এটা তুমি বললা, তাই না? রেজিস্ট্রেশন একটা থাকে, ওই খাতায় একটা প্রমাণ থাকে। মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন অথবা হাসপাতাল, সব জায়গায় সিটি কর্পোরেশন, এই সার্টিফিকেট গুলো ডকুমেন্ট থাকে যে ওই লোকটা মারা গেছে ওই সময়। তাহলে আমরা বিভিন্ন ইউজ, তুমি বললা যে পেনশনের জন্য, ইন্স্যুরেন্সের জন্য, যে হেরিটেন্স, ইনহেরিটেন্স, তাই না? সাকসেশন অফ প্রপার্টি, বিভিন্ন কাজে, অথবা তোমার মর্টালিটি রেট জানার জন্য যেটা বললা তুমি, ডিসপোজাল অফ দি বডি ফর বারিয়াল, কবর দেওয়ার জন্য তোমার ডেথ বডি, ডেথ সার্টিফিকেট নিয়ে তারপরে কবরস্থানে তার কবরের ব্যবস্থা করতে হয়। আর হিন্দুরা কি করে? ক্রিমেশন, তাই না? পোড়ায় ফেলে। আর হলো যে ডেথ সার্টিফিকেট কোনো পয়সা, টাকা পয়সা দাবি করতে হবে, পারবে ডাক্তার যে না টাকা দিতে হবে, না সার্টিফিকেট দিব না? হ্যালো? No, sir. পারবে না। কাজে ক্যানট ক্লেম টু পে মানি, কেমন? যদি সে ক্লেম করে যে আমার টাকা না দিলে আমি সার্টিফিকেট দিব না, তখন এই ডাক্তারের বিরুদ্ধে তখন কেস করতে পারবে, কেমন? তখন কোর্ট তাকে আরো ফাইন করবে, কেমন? তাকে টাকা জরিমানা করবে উল্টা। তুমি একটা মানুষ মৃত্যুবরণ করছে, তার থেকেও তুমি টাকা খাবা? তুমি এত নৃশংস, এত ক্রুয়েল, তোমার মতো ডাক্তার দরকারই নেই সমাজে, যাও, তোমার জেল, অথবা এত টাকা আরো উল্টা জরিমানা তোমার, কেমন? কিন্তু আমাদের এই চিটাং মেডিকেল কলেজের মর্গে, হ্যালো হ্যালো, শুনতেছি স্যার, বলেন। মেডিকেল কলেজের মর্গে অনেক বছর ধরেই এখনো আমরা এগুলো বন্ধ করতে দেখি না। ওখানে যারা ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টের প্রফেসর, হেড অফ ডিপার্টমেন্ট ছিল, ওরাও বন্ধ করতে পারে নাই। এখন আছে সুমন মুৎসদ্দি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এও বন্ধ করতে পারে নাই। আর কেউ পারবে বলে মনেও হয় না। সেটা হলো কি জানো? এই মরা লাশগুলোর উপরে একটা সিন্ডিকেট, গুন্ডাপান্ডা একটা বাহিনী আছে ওখানে। ওরাই মরা ডেড বডি নিয়ে অনেক বিজনেস করে। মনে করে একটা ডেড বডি গেছে, একজন আত্মীয় স্বজন আসছে ওর সাথে, কেমন? ওদেরকে বলবে কি, এই তোমরা আমাকে টাকা দাও, আমি এখনই ডাক্তার দেখাই দেবো, তোমার পোস্টমর্টম করা দেবো, কেমন? ডাক্তার সাহেবকে ডেকে পোস্টমর্টম করে দেবো, আমার 15,000 টাকা দিতে হবে, 20,000 টাকা দিতে হবে। আত্মীয় স্বজনরা মনে করে যা, আরে এই লোকটা তো খুব ভালো উপকার করতেছে, দাও, আরে টাকা দাও। ও টাকাটা খেয়ে ওই এমনি তো তার পোস্টমর্টম হবে, আজকে হোক কাল হোক, কিন্তু টাকাটা ও খেয়ে ফেললো, কেমন? কাজে ডেড বডির উপরে এমন ব্যবসা এখনো চলে। এগুলো খুব ডেঞ্জারাস। কতগুলো গুন্ডাবান্ডা আছে, এগুলা নেশাখোর, গাঞ্জাখোর, মদখোর, এগুলো কি করে ওই মর্গের আশেপাশে একটা, স্যার, এমনি কি পোস্টমর্টম করতে টাকা নেয়? না এগুলো ছাড়া? না, পোস্টমর্টম করতে টাকা নেয় না, এ তো গভর্নমেন্ট অর্ডার, গভর্নমেন্ট রুল। ওখানে বরঞ্চ আরেকটা সুবিধা করে দিচ্ছে ওই মেডিকেল কলেজে ইদানিং,
এই কয়েক বছর ধরে 5-6 বছর ধরে তোমার ওই ডিপার্টমেন্টকে সরকারি ইয়েতে একটা বাজেট দিছিল, ওইটা দিয়ে একটা ডিপ ফ্রিজ কিনে দিচ্ছে, বুঝছো? ফরেন্সিক মেডিসিনের ওই যে মর্গে ডেড বডিকে রাখার জন্য। মনে করো ওখানে ডেড বডি গুলা পোস্টমর্টম করবে, এখন অনেকগুলো ডেড বডি, একটা পর একটা করতে হবে না, এই ডেড বডি গুলো নষ্ট না হয়, ডিকম্পোজ না হয়, পচে না যায়, গন্ধ না ছড়ায়, এই জন্য মনে করো তোমার আত্মীয় স্বজন বা আমার আত্মীয় স্বজন অথবা অন্য কারো আত্মীয় স্বজন মারা গেছে, কেমন? এখন তুমি এটা রাখবা কোথায়? পোস্টমর্টম হয়ে গেছে, এখন ডেড বডিটা কোথায় রাখবা? ওখানে ডিপ ফ্রিজ আছে, তুমি ডেইলি 1000 টাকা ভাড়া দিবা, তুমি যতদিন রাখো ডেড বডিটা, ইউ ক্যান প্রিজার্ভ ফর ইউর রিলেটিভস টু কাম ফ্রম আমেরিকা অর ইউরোপ, এন্ড দেন তুমি কবর দিবা, কেমন? আসা পর্যন্ত ডেড বডিটা যেন না পচে যায়, গন্ধ না ছড়ায়, সেই জন্য দেয়ার ইজ এ ডিপ ফ্রিজ ইন চিটাগাং মেডিকেল কলেজ মর্গ। তোমাদের আগে জানতা? এটা জানতা না তো, না? নো স্যার, আজকে জানছি। আজকে জানছে? হ্যাঁ, এটা জানলে ভালো, জেনে রাখা দরকার। তাহলে আমাদের দুইটা জিনিস আমাদের আলোচনা হয়ে গেল, কেমন? একটা হলো ব্রেন ডেথ, আর একটা হলো তোমার, হ্যাঁ ভাই, হ্যাঁ আসসালামু আলাইকুম। কি হয়েছে ময়নালে? হ্যাঁ, আরে বুঝি নাই, ময়না, ডাক্তার ময়না, ও কি হয়েছে? ডিভোর্স? ওর ভাগ্যটা তো মাল্টিপল ম্যারেজ, মাল্টিপল ডিভোর্স, ব্যাপার কি? আচ্ছা করবে তো, ও তো অধিকার আছে তো। ইজ ইট এ পারভার্সন অর ইজ নরমাল? হ্যাঁ, ও ডিপার্টমেন্ট শক্তিশালী হচ্ছে, শক্তিশালী হচ্ছে, কিন্তু আপনি পারতেছেন না কেন ভাই? একটা উইডো বিয়ে করার জন্য আমরা কত চেষ্টা করলাম, পারভেজ শরীফ করলো চেষ্টা, আমি করলাম, স্যার তো শুনেই না। ময়নালকে ধরতে হবে যে আমাদের শাহ আলম সরকার ভাইরে একটু বিয়ে করা যায় কিনা। এই শাহ আলম ছাড়া, ময়নাল ছাড়া পারবে না, ময়নাল হলো এক্সপার্ট। হ্যাঁ, হ্যালো, তোমরা কি চলে গেছো নাকি? হ্যালো, স্যার আসি। ও তোমরা আমাদের কথা তো শুনেন, আমরা আমাদের এক বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ এক স্যার আছে, সে প্রেম মোহব্বত করে ছাত্র জীবনে বিয়ে করেছিল, তার নাম বলবো না, নাম বললে গিবত হবে, কেমন? তো ওই স্যার বিয়ে করছিল ছাত্র জীবনে, ওই ঘরে একটা ছেলে একটা মেয়ে মনে হয়, নাকি একটা বাচ্চা না দুইটা বাচ্চা আছে, কেমন? তারপরে আমাদের মেডিকেল কলেজে সে বিজিসি ট্রাস্টে সে টিচার হইলো কমিউনিটি মেডিসিনে, কেমন? ওখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর হইয়া তারপর ওখানে স্টুডেন্ট ছিল, 3rd ইয়ারের, 4th ইয়ারে উঠলো। তো ওর একটা মেয়ের সাথে তার মহব্বত হলো, বিয়ে হইলো, সে ম্যাডাম হয়ে গেল, কেমন? এখন ছেলে মেয়েরা কয় যে স্যার তো আমাদের ক্লাসে বিয়ে করছে, তো তাকে দুলাভাই ডাকা যায়, এমন অবস্থা। তারপরে সেই ইয়ং স্যার কি করলো, এই এখন শুনলাম যে উনি আবার এটাকে ডিভোর্স দিচ্ছে, ওই ঘরে একটা বাচ্চা হয়েছে। তাহলে প্রথমটা 2টা বাচ্চা সহ ডিভোর্স দিয়ে সেকেন্ড ম্যারেজ করলো, এই ঘরে একটা বাচ্চা হইলো, এটা আবার ডিভোর্স করলো। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বিয়ে করেছিলেন। ডু ইউ নো whether our prophet Muhammad sallallahu alaihi wasallam has given any divorce to any wife, yes or no? তোমরা জানো নাকি? হ্যালো, নো Hello? স্যার। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি wasallam never give divorce to any wife. ওয়াইফদের কাছে উনি ছিলেন আদর্শ হাজবেন্ড, এবং ওনার কাছে ওয়াইফরা ছিল অত্যন্ত আদরের। ফলে ইসলামিক শিক্ষাটা, সৌন্দর্যটা আমাদের মুসলমানদের ভিতরে নেই। তারা কাপুরুষের মতো তালাক দেয়। তালাক দেওয়াটা কি ভালো? এটা আল্লাহ অপছন্দ করেন, জানো তো তোমরা? শয়তান খুশি জি হয়েছে। স্যার। Dislike the divorce. Allah subhanahu dislike the divorce. And our Prophet Muhammad sallallahu alaihi wasallam has never given divorce to any wife. সৌদি আরবে এরকম পারভার্টেড সৌদিরা আছে, রাজা বাদশারা এরকম পারভার্টেড, অনেকটা সেক্সুয়াল পারভার্টেড। ওরা এক বিয়ে করে, মজা করে 1 বছর, তারপরে এটা ডিভোর্স করে, আবার আর টাকা পয়সাতে আবার বিয়ে করে, আর আবার 1 বছর পরে ডিভোর্স করে, এরকম বহুত আছে, কেমন? তো আমরা জিজ্ঞেস করি, আমি যখন ডাক্তার ছিলাম ওখানে 23 বছর, তখন বলছি কি ব্যাপার, তোমরা তো ডিভোর্স করো কেন? বলে ডক্টর মাফি মুশকিল। আমি কোনো অসুবিধা নেই। কেন অসুবিধা নেই? তোমরা মুসলমান না? তোমাদের নবী, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ডিভোর্স করছে? বলো তোমরা। তখন চুপ করে থাকে, বুঝছো? মানে এগুলো যে গাধা গরু, ইসলাম মানে না, শুধু শয়তানের মতন যা ইচ্ছা তাই করে, কাজে এগুলো পশুর সমতুল্য হয়ে যায় অনেক সময়।
তা যাই হোক, আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। হেদায়েত পাইতে হলে পরে জ্ঞান অর্জন করতে হবে, কোরআন এবং হাদিসের জ্ঞান নিতে হবে, দুনিয়ার জ্ঞান, আখিরাতের জ্ঞান, মানে ইসলামিক জ্ঞান, এবং সঠিক ভাবে প্র্যাকটিস করা, গুড বিহেভিয়ার, তাই না? তোমরা এমবিবিএস পাস করলে কি পাইবা? একটা এমবিবিএস কি পাইবা? সার্টিফিকেট পাইবা, তাই না? এমবিবিএস সার্টিফিকেটটা কি? একটা কাগজ, একটা পেপারের নামই তো সার্টিফিকেট, তাই না? তোমাদের কোয়ালিফিকেশন মানে কি? একটা কাগজ, বা হ্যালো, কাগজ না? জি স্যার। Yes, sir. কাগজটা তো এটা কাগজ, কিন্তু বাট ইউর এডুকেশন, রিয়েল এডুকেশন উইল বি সিন বাই ইউর গুড বিহেভিয়ার। তোমার যদি গুড বিহেভিয়ার ডেভেলপ না করে, গুড ক্যারেক্টার ডেভেলপ না করে, গুড থিঙ্কিং ডেভেলপ না করে, তোমার যদি, তাইলে পরে তোমার ওই কাগজের কোনো মূল্য হবে? কখনোই না। হ্যাঁ, হবে না। আমার আব্বা, আল্লাহ তাআলা জান্নাত নসিব করবে, আব্বা করতেন কি, এরা ইউনিভার্সিটি থেকে অনেক বড় বড় বই উল্টায় আসছে, ইউনিভার্সিটির বারান্দা দিয়ে অনেক হাঁটাচলা করছে, ডিগ্রি নিয়ে আসছে, কিন্তু এদের কাজকর্ম যখন আমরা দেখি, কাজকর্ম বিহেভিয়ার দেখলে, তখন দেখি, বলি কি আমরা, এগুলো হচ্ছে শিক্ষিত মূর্খ। শিক্ষিত মূর্খ কি মূর্খ? অশিক্ষিত মূর্খ না, এগুলো শিক্ষিত মূর্খ, বুঝছো? তার মানে কি, জি স্যার। মূর্খের মতো কাজ করে, তাহলে এগুলো কি বলা হয়? শিক্ষিত মূর্খ। যাই হোক, আমরা যখন কোরবানি, গরু কোরবানি দিই না, খুব সুন্দর না, সুন্দর দেখে, গত কোরবানি তো তোমরা গরু কোরবানি দিচ্ছ না অনেকেই, তাই না? আচ্ছা, তাহলে আমাদের এক বন্ধু ছিল সৌদি আরবে, বলতো কি, ভাই এই গরুর মাংসটা, এই গরুটা কিন্তু শিক্ষিত গরু ছিল এটা। বুঝছো, গরুটাও শিক্ষিত গরু। আচ্ছা, যাই হোক, তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমরা আজকে আলোচনা এখানে শেষ করি, কেমন? জি স্যার। তোমরা সবাই আসসালামু বেশি বেশি দোয়া আলাইকুম। করবো আল্লাহর ভালো কাছে। থাকবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা ভালো থাকবা, ইনশাআল্লাহ তাআলা সুন্দর থাকবা, লেখাপড়ায় এগিয়ে যাবা, প্রত্যেকদিন বেশ যত ম্যাক্সিমাম ঘন্টাগুলো লেখাপড়ার জন্য প্রিপারেশন নিতে থাকবা, কেমন? এবং সাথে সাথে তোমাদের প্র্যাকটিসিং লাইফ, যারা মুসলিম তারা ভালো মুসলিম হিসেবে নিতে ডেভেলপ করবা। দ্যাট ইজ দ্য ওয়ে টু রিড দ্য হলি কোরআন। ডেইলি একটা আয়াত পড়ো, একটা হাদিস পড়ো, দেখবা তুমি 365 দিনে 365টা আয়াত এবং হাদিস শিখে ফেলছো, কেমন? কিন্তু এগুলো বইতে লেখা নাই, কোরআন এবং হাদিস গুলো তোমার এমবিবিএস এ পাঠ্য নাই, কিন্তু আমাদের জীবনের জন্য এগুলো তো অবশ্যই পাঠ্য থাকবে, সারা জীবন থাকবে না? কি বলো? থাকবে স্যার। হ্যাঁ, অবশ্যই সে চেষ্টা করতে হবে। তো ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, আসসালামু ফি আলাইকুম। আমানিল্লাহ। আমানিল্লাহ। পারভেজ